বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও প্রতি সোমবার সন্ধ্যে 7টায়। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স মৃত চৌধুরীর লিখিত জলে যখন রক্তের ফোঁটা। সাল 2008। মুষলধারায় বৃষ্টি এসে নেমেছে এই অঞ্চলের বুকে। বিদ্যুতের ভয়াবহ গর্জন এবং আলোয় ফুটে উঠেছে রায়গঞ্জ হাই রোড অর্ণবের চোখে। হাইরোডের গর্তে জমা জল মনে হয় যেন ক্যাটকেটিয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। এই মুহূর্তে অর্ণব আছে নিজের ঘরের বন্ধ কাচের জানালার মধ্যবর্তী স্থানে, অনুভব নিচ্ছে আবহাওয়াটার। ইতিমধ্যেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। অর্ণব বুঝে গেছে যে তার বাবা এসে গেছে। ঝটপট নিজের সিগারেটের বাক্সটা লুকিয়ে এগিয়ে যায় দরজা খোলার উদ্দেশ্যে। আসো, বাইরে দেখেছো কেমন বৃষ্টি নেমেছে? আগে থেকেই তো বলে দিয়েছিল যে এবারের পুজোতে বৃষ্টি হবে। পায়ের জুতো খুলতে শুরু করে অর্ণবের বাবা এবং বলে ওঠেন, ও শোন, ভালো কথা, আগের থেকেই সমস্ত প্ল্যানিং যদিও করে নিয়েছিলাম, এইবারে আমরা পুজো কাটাতে আমাদের আদি বাড়িতে যাব। আদি বাড়ি কোনটা? মনে নেই? আসামের রাঙাপাড়া। ও, ঠাম্মা মারা যাওয়ার সময় যেই বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটা তো? হ্যাঁ। অর্ণবের বাবা পেশায় একজন অ্যাডভোকেট। অর্ণবের বাবার নাম চন্দ্রশেখর। জমিদার বংশের ছেলে সে। রায়গঞ্জ থেকে 650 কিলোমিটার দূরে অবস্থিত আসামের রাঙাপাড়ায় আছে তাদের পরিত্যক্ত জমিদার বাড়ি। অর্ণবের বাবা অর্থাৎ চন্দ্রশেখরের বাবা যখন বেঁচে ছিলেন তখন ধুমধাম করে তাদের বাড়িতে পুজো হতো। জমিদার বাড়ি সেজে উঠত প্রদীপের আগুনের শিখা দ্বারা। কিন্তু এখন সবই বন্ধ হয়ে গেছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সবই বন্ধ। বাবা মারা যাওয়ার পর চন্দ্রশেখর এবং 2 মেয়ে অর্থাৎ চন্দ্রশেখরের 2 দিদিকে নিয়ে থাকতো চন্দ্রশেখরের মা। প্রথমে পড়াশোনার সূত্রে, তারপর চাকরির সূত্রে বেরিয়ে আসতে হয় সেই বাড়ি ছেড়ে চন্দ্রশেখরকে। ছোট দিদিটার দুর্গাপুরে বিয়ে হয়েছে, বেশ ভালো আছে এখন। চন্দ্রশেখর তার মাকে বহুবার বলেছিল তার সাথে এসে থাকতে, কিন্তু সে জমিদার বাড়ি ছেড়ে কখনোই আসেনি। আর বড় দিদি, সে তো বহু বছর আগেই। তো আমরা যাচ্ছি কবে? কালকেই বেরোবো। নানান রকম ভয়াবহ পুরনো স্মৃতি, পুরনো সেই ইতিহাস জড়িয়ে আগামীকাল তারা এগোবে রাঙাপাড়ার উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের যাত্রা অতিক্রম করে অর্ণব এবং অর্ণবের বাবা। পৌঁছালো তারা রাঙাপাড়া স্টেশনে। অনেক কিছুই পাল্টে গেছে এখানকার, কিন্তু কিছু না, চল। কোনরূপ কথা না বাড়িয়ে অর্ণবের বাবা একটি অটো ধরে অর্ণবকে নিয়ে এগিয়ে যায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। অটো এসে থামে জমিদার বাড়ির সামনে। সময়টা তখন গোধূলির শেষ পর্ব। অন্ধকারটা যেন এগিয়ে আসছে তাড়াতাড়ি। 4 তলা জমিদার বাড়ি দেখে যেন মনে হচ্ছে পুরোটাই পরিত্যক্ত। দেওয়ালের চলটা উঠে গেছে, ক্যাটকেটিয়ে কেমন যেন তাকিয়ে আছে বাড়ির ইটগুলো। বাড়ির বাইরে বড় মূর্ছে পড়া শ্যাওলায় আবদ্ধ গেট। ঢুকতেই একটা বড় বাগান। বাগান ধরে তারা সোজা এগিয়ে যায় বাড়ির সদর দরজার দিকে।
বাগান ধরে এগোতেই ডান দিকে ঘাড় ঘোরাতেই অর্ণবের চোখ যায় একটি পুকুরের দিকে। চোখটা যেন আটকে গেছে তার পুকুরের দিকেই। জ্যোৎস্নার আলোয় পুকুরটার জলের রং ধরেছে কাঁচা রক্তের। কেমন যেন বুদবুদে শব্দ ভেসে আসছে পুকুর থেকে তার কানে। বাবা, পুকুরটা যেন কেমন ভুতুড়ে। অর্ণবের এরূপ কথা শোনায় তার বাবার কান বয়ে যেন ঠান্ডা শিরশিরানি হৃদয়ে গিয়ে ধাক্কা দিল। মস্তিষ্কে বেজে উঠল সেই পুরনো তাণ্ডবের আওয়াজ। কোনো ভুতুরে নয়, চল ভেতরে চল। কিরে চন্দ্রশেখর, কেমন আছিস? ভালো আছি রে ভুটু, তোর কি খবর? আমার আর কি খবর হবে, অনাথের জীবন বাঁচছি। এই দেখ চন্দ্রশেখর কি এসেছে আমাদের বাড়ির, আজকে থেকে ও নতুন সদস্য ভুটু। কিন্তু আমার তো মা বাবা নেই। কে বলেছে তোর মা বাবা নেই? আজ থেকে আমরাই তোর মা আর বাবা। চন্দ্রশেখরের বাবা রাস্তায় এক বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে দেখে দুঃখিত হন এবং তিনি সেই বাচ্চাটিকে নিজের বাচ্চা হিসেবে লালন পালন করতে শুরু করে। কিন্তু ভুটুবাবু কিন্তু কোনোদিনও এই বাড়ির মালিকানা পেতে চায়নি। ছোটবেলা থেকে তিনি বাড়ির সমস্ত রকমেরই কাজবাজ করেন এবং আজও এই বাড়ির সবাই ছেড়ে চলে গেলেও ভুটুবাবু কিন্তু এই বাড়ি জড়িয়ে নিয়েই বেঁচে আছেন। রাত্রি ঘনিয়ে আসে। ভুটুবাবু ফিরে আসে বাড়িতে। অর্ণবের বাবা এবং অর্ণব রাতের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ভুটুবাবু এতক্ষণ কোথায় ছিলেন সেই বিষয়টা কারোর জানা নেই। আর ভুটু, এখানের পুজো কেমন হয়? হয়, ভালোই হয়, কিন্তু এই বাড়ির মতো হয় না। খাবার খেয়ে ওঠে তারা, হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। রাতটা বেশ টাটকাভাবেই নেমে এসেছে। চাঁদের আলো ছাড়া বাইরের পরিবেশটা সম্পূর্ণ যেন অন্ধকার। ঘাসের খসখসে শব্দে মনে হয় যেন কেউ হেঁটে প্রবেশ করছে জমিদার বাড়ির ভেতরে। ভুটুবাবু ঘুমানোর জন্য চলে গেছে অন্য ঘরে। চন্দ্রশেখর এবং অর্ণব আরেক ঘরে। ঘর থেকেই দেখা যায় বাইরের পরিবেশ, বাইরের অন্ধকারে আবদ্ধ পরিবেশ, বাইরের সেই পুকুরটাও। প্রায় গভীর রাত। আচমকাই পুকুর থেকে ভেসে আসা এক বুদবুদে শব্দে ঘুম ভেঙে যায় অর্ণবের। শরীরটা যেন কেমন ভারী হয়ে আসছে তার, একটু যেন শ্বাস প্রশ্বাসের গতিবেগটাও বেড়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে এসেছে। আস্তে করে শরীর থেকে চাদরটা সরিয়ে খালি পায়ে রওনা দেয় জানালার দিকে। জানালা দিয়ে বাইরের দিকে চোখ ঘোরাতেই সে যা দেখতে পায় তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। চোখে ধরা পড়ে পুকুরটা। পুকুরের জলটা সম্পূর্ণ যেন কাঁচা রক্তের রূপ নিয়েছে। একদমই দৃঢ় যে এটা কাঁচা রক্তই, কারণ পেটে মোচড় দিয়ে বমি আসছে পুকুর থেকে আসা কাঁচা রক্তের আষ্টে গন্ধে। কে কে? এখানে দাঁড়িয়ে কি করছিস? চল ঘুমোতে চল। কোনরূপ কথা না বাড়িয়ে অর্ণব চলে যায় ঘুমাতে, কিন্তু সর্বদাই নাকে যেন এক আষ্টে গন্ধ লেগে আছে। সকাল থেকেই কেমন চুপ করে অর্ণব বসে আছে ডাইনিং টেবিলে।
অর্ণবের বাবা এরূপ দেখে অর্ণবের কাছে যায় এবং বলে ওঠেন, কাঁচা রক্তের গন্ধ আমিও পেয়েছি। মানে? আমার বড় দিদি। অর্ণবের বড় পিসির কথা শুনে অর্ণব হতবাক হয়ে যায়, কারণ সে তার বড় পিসিকে কোনোদিনই দেখেনি, এমনকি তার কথাও শোনেননি। তার কথা শুনলে সবার মনে যেন এক ভয় জেগে ওঠে। আসলে রহস্যটা কি? আমার বড় দিদিকে সবাই এই বাড়ির লক্ষ্মী বলতো। বাড়িতে আলপনা খুব সুন্দর দিত সে। সকালে উঠে স্নান সেরে পুজো, সারা বাড়ি ধূপের গন্ধে আবদ্ধ। কিন্তু আমাদের বাড়ি আর বাকি চারটের সাধারণ বাড়ির মতো ছিল না, জমিদার বাড়ি। আর আগাগোড়াই জমিদারদের একটা বিষয় নিয়ে খুব ভয় থাকতো, ডাকাত। যেই ভয়টা আমার বাবার মনের মধ্যে ছিল, সেই ভয়টাই সেদিন সত্যি হলো। চন্দ্রশেখর, চা খেয়েছিস? কিছু পলকের জন্য যেন সব স্তম্ভ হয়ে গেল। গল্পটার এমন জায়গায় এসে ভুটুবাবু দাঁড় করালো যেন যতক্ষণ না বাকিটা শুনতে পাচ্ছে ততক্ষণ খাওয়ার হজম হবে না। দুপুর বয়ে গোধূলি নেমে এসেছে আকাশে। বাগানের মধ্যে দাঁড়িয়ে পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অর্ণব। হাঁটতে হাঁটতে এসে অর্ণবের পাশে দাঁড়ায় চন্দ্রশেখর, অর্থাৎ অর্ণবের বাবা। আমার এখানে আসার পুজো ছাড়াও আরেকটা কারণ আছে। কি? এখানকার লোকেরা আমাকে আগেই বলেছিল এই পুকুরে ভুতুরে তাণ্ডব চলে। কাল রাতে তার প্রমাণ পেয়েছি আমি। কিন্তু আরেকটা খবর হলো, এই পুকুরটাকে নাকি কোনো ব্যক্তি পাহারা দেয়। সে কে? অর্ণব বুঝতে পারে যে অর্ণবের বাবা এই বাড়ির ভৌতিকতা সম্পর্কে জানে। গোধূলি পর্ব পার হয়ে সন্ধে নেমে আসে। পরিবেশটা আবারও অন্ধকারে আবদ্ধ হয়। অর্ণবের বাবা লক্ষ্য করে আগের দিনের মতো আজও ভুটুবাবু সন্ধ্যের পর বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যাচ্ছেটা কোথায়? প্রতি মাসের খরচা তো অর্ণবের বাবা পাঠায়, কোনো কাজকর্ম তো সে করে না। তাহলে যাওয়ার জায়গাটা কোথায়? বাইরে তো কোনো লোকের সাথে মেশেও না। তাহলে অর্ণবের বাবা লক্ষ্য করে ভুটুবাবুকে। দেখতে পায় ভুটুবাবু বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে পুকুরের পাড়ে বসল। মাটি সরিয়ে একটা বাচ্চার মৃতদেহ বের করলো। বাচ্চাটার বুকের মাঝ বরাবর ধারালো ছুরি দিয়ে কাটতে শুরু করলো। আচমকাই পুকুর থেকে এক মহিলার দেহ ভেসে উঠল। সারা শরীরটা তার রক্তাক্ত। ভুটুবাবু বাচ্চাটিকে কেটে তার কাছে দিয়ে দিল। বাচ্চাটির কাঁচা দেহ খেতে শুরু করলো সেই মহিলাটি। মহিলাটি সে নয় তো যাকে আমি ভাবছি? আস্তে আস্তে টর্চ ছাড়াই অর্ণবের বাবা এগিয়ে গেল পুকুরের পাশে একটি গাছের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছে ভুটুবাবুর চোখ টকটকে লাল হয়ে গেছে। আচমকাই একটা কথা বলতে শুরু করলো সে। তোর কাছে তোর মাকেও ফিরিয়ে দিয়েছি, বাবাকেও ফিরিয়ে দিয়েছি, ভাইকে চাই। কথাটা শোনাতেই অর্ণবের বাবার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। হুড়মুড়িয়ে ঘরে গিয়ে অর্ণবকে বলে উঠল, এখানে থাকার কোনো দরকার নেই, বাড়ি চল। কিন্তু কি হয়েছে? তুই চল, এত কথা বলার সময় নেই। কি হয়েছে বাবা? আমরা ফিরে যাচ্ছি কেন? বড় দিদির সব থেকে প্রিয় আর কাছের ছিল ভুটু। মানে?
আমার বাবার যে বিষয়টা নিয়ে ভয় ছিল সেটাই ঘটেছিল সেই দিন। ডাকাত পড়েছিল আমাদের বাড়িতে। ঘোড়ায় চড়ে তরোয়াল হাতে নিয়ে এসে উঠেছিল আমাদের বাড়িতে। ডাকাত পড়ায় ভুটু আর আমার দিদি বাড়ির সব গয়না নিয়ে বাড়ির পুকুরের ধারের কাছে গিয়ে লুকিয়েছিল। ডাকাতের দল হাজারো খোঁজাখুঁজির পর কিছু না পাওয়ায় বাড়ির বাগানে আগুন লাগায়। বাগানে আগুন লাগানোয় ডাকাত দলের এক সদস্য দেখতে পায় পুকুরের ধারে লুকিয়ে আছে ভুটু আর আমার বড় দিদি। ডাকাত দলের প্রতিটা লোক যায় সেখানে। আমার বড় দিদি দেখতে খুব সুন্দর ছিল, আর সেই মুহূর্তেই ভুটুকে মেরে ভুটুর চোখের সামনে, এমনকি আমরাও দেখতে পাচ্ছিলাম, সেই ডাকাত দল আমার বড় দিদিকে ধর্ষণ করছে। বাগানে আগুন লাগার জন্য আমরা কেউ তাকে আর বাঁচাতে যেতে পারিনি সেদিন। শেষমেশ তাকে ধর্ষণ করে মেরে পুকুরের জলে বড় দিদিকে ফেলে দেয়। ভুটু খুব কেঁদেছিল সেদিন। একটা আলাদাই টান ছিল ওর বড় দিদির প্রতি। এরপর থেকেই শুরু হয় নানান ধরনের উৎপাত। পুকুর থেকে শরীর তুললেও পুকুরের জল কিন্তু আজও রক্তে পরিণত হয়। মাঝে মধ্যে অদৃশ্যভাবে দেখা যায় জলে রক্তের ফোঁটা পড়ছে। আর সেই জন্যই হয়তো ভুটু আজও বশীভূত। মানে ভুটু কাকুই? হ্যাঁ, ভুটুই ওই পুকুরটা আজও পাহারা দেয়। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।